সুপ্রিয় দর্শক, বাহরাইনের রাজধানী মানামা বিশ্বের শীর্ষ কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকদের সমাবেশে আজ একটি যুগের পরিসমাপ্তির ঘোষণা শোনা গেল। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ IISS আয়োজিত বার্ষিক নিরাপত্তা সম্মেলনে মানামা ডায়লগের উদ্বোধনী অধিবেশনে মার্কিন সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড বলেন, ওয়াশিংটনের পুরনো রেজিম চেঞ্জ এবং জাতি গঠনের নীতি যুগ শেষ। এই এক বাক্যে তিনি যেন আমেরিকার গত 2 দশকের পররাষ্ট্রনীতি ব্যর্থতা এবং আত্মসমালোচনাকে একসঙ্গে প্রকাশ করলেন। শীতল যুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের গণতন্ত্রের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া সব জায়গায় একই কাহিনী। এই একটি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে সামরিক হস্তক্ষেপ, আভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করে পরে সেখানে নিজেদের পছন্দের শাসক বসানো ছিল এই ওয়াশিংটনের রেজিম চেঞ্জের কৌশল। কিন্তু ফল কি? ইরাকের গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি, আফগানিস্তানে 20 বছরের যুদ্ধের পরে তালেবান আবার ক্ষমতায়, সিরিয়ায় ধ্বংসস্তূপ, আর লিবিয়া এখনো গৃহযুদ্ধের ভিতর দিয়ে জর্জরিত। তুলসী গ্যাবার্ড এই সম্মেলনে, মানামা সম্মেলনে কি বলেছে আমরা একটু দর্শক তার মুখে শুনতে চাই, তারপর আমরা বিশ্লেষণে যাব। আমরা একটু শুনি তুলসী গ্যাবার্ড কি বলেছিল। The old Washington way of thinking is something hope is in the rearview mirror and something that has held us back for too long. For decades, policy has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one-size-fits-all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely understood, and walk away with more enemies than allies. The results: trillions spent, countless lives lost, and in many cases, creation of great security threats. The rise of Islamist terrorist groups like ISIS. President Trump was elected by the American people to put an end to this. And from day one, he has showed a different way to conduct foreign policy, one that is pragmatic, that is deal-driven, with a very realistic approach, focused on protecting American security and prosperity while engaging with the world on terms that actually make sense. শুনলেন দর্শক, তুলসী গ্যাবার্ডের বক্তব্যটা সরাসরি শুনলেন। ওনার কথা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে একটা জিনিস কিন্তু দেখবেন, তুলসী গ্যাবার্ড স্পষ্ট করে বলেছেন যে এই যে রেজিম চেঞ্জ, এই যে ইরাকে, আফগানিস্তানে এই যে যুদ্ধগুলো করেছে তারা, এই ধ্বংসস্তূপ করার পরে তারা ফলাফল কি পেয়েছে। এই কাজগুলো একসময় আমেরিকা করে তারা বলতো যে তারা মুক্তি দিচ্ছে দেশগুলো, আজ সেই মুক্তির মূল্য দিচ্ছে কোটি কোটি মানুষ। সেটাই সে বলেছে যে মিলিয়ন মিলিয়ন লোকের জীবন চলে গেছে। তুলসী গ্যাবার্ড আরো বলেছে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে, অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু বন্ধুর চেয়ে শত্রু সংখ্যা বেড়েছে। এটাই কিন্তু বাস্তবতা। 2001 সালের 9/11 পরবর্তী সময় যুক্তরাষ্ট্র যে ওয়ার অন টেরর শুরু করেছিল, তার খরচ কিন্তু এখনো যুক্তরাষ্ট্র বহন করছে। ব্রাউন ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে আমেরিকা এই যুদ্ধে $8 ট্রিলিয়ন ব্যয় করেছে, মারা গেছে প্রায় 9 লাখের বেশি মানুষ। এর মধ্যে অর্ধেকের বেশি ছিল বেসামরিক নাগরিক। ফলাফল কি হলো? আরো একটি অনিরাপদ পৃথিবী, যেখানে জন্ম নিয়েছে ISS, আল নুসরা, অসংখ্য সন্ত্রাসী সংগঠন। অর্থাৎ যে নীতি নিরাপত্তা আনার কথা ছিল, সেটি তৈরি করেছে আজ অনিরাপত্তার মহাসংকট। দেখেন, এটা যদি বিশ্লেষণে যান, মানে এই ঘটনাগুলো রেজিম চেঞ্জের মধ্যে ঘটনা করতে অনেক লোককে, যেমন বাংলাদেশের কথা আমি যদি বলি আপনাকে, ইউনূসকে দিয়ে রেজিম চেঞ্জ করতে গিয়ে বাংলাদেশের শুধু 3200 পুলিশকে হত্যা করতে হয়েছে। আওয়ামী লীগের কমপক্ষে 7 থেকে 8,000 লোককে হত্যা করতে হয়েছে গত এক বছরে। যদি দেখি 5ই আগস্ট থেকে অদ্যাবধি, এবং 5ই আগস্টের যে ঘটনা, সেখানে ছাত্র জনতা শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী মিলে প্রায় 1400 লোকের হত্যা হয়েছে বা মৃত্যু হয়েছে। এই মৃত্যুগুলোর জন্য দায়ী পরোক্ষভাবে কি আমেরিকা নয়? অবশ্যই আমেরিকা। আমরা একটু এর পরের কথা যেতে চাই। উনি আরো কি কি বলেছে সেই কথাগুলো একটু দর্শক আপনাদের সাথে তুলে ধরতে চাই। গ্যাবার্ডের বক্তব্য শুধু পররাষ্ট্রনীতি নয়, এটাকে বরং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন হিসেবে আমরা ধরতে পারি। বিগত 2 দশকে যুদ্ধ আমেরিকান সমাজে তৈরি করেছে যুদ্ধ বিরোধী মনোভাব। তার মানে আমরা দেখছি যে আমেরিকার জনগণ কিন্তু এখন তারা যুদ্ধটা চাচ্ছে না, কোনো ধরনের যুদ্ধ চাচ্ছে না। তাদের তরুণ প্রজন্ম তাদেরকে প্রশ্ন করছে, আমরা কোন দেশের জন্য মরবো, যখন নিজেদের দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আবাসন সংকট আছে। তুলসী গ্যাবার্ড, যিনি নিজেও একজন সাবেক সেনা কর্মকর্তা, এই অনুভূতিটি কিন্তু সে আবার প্রকাশ করেছে। সে বলেছে কিন্তু আমাদের শত্রু অন্য দেশে নয়, বরং নিজেদের ভিতরে ভুল ত্রুটি এবং ভণ্ডামি।
এবং রাজনীতিবিদরা, আমেরিকার রাজনীতিবিদরা যে ভণ্ডামি করেছে, যুদ্ধ লাগিয়েছে, যুদ্ধ করেছে, করিয়েছে বিশ্বে, সেটা কিন্তু ওনার বক্তব্য একদম স্পষ্ট ফুটে উঠছে। মানে উনি একদম স্পষ্ট, এবং ওনার এই যে বক্তব্য এখন আমেরিকানদের মনে কিন্তু আলাদা একটা অনুভূতি তৈরি করছে। এই বক্তব্য কিন্তু আসলে একটা নতুন ধারার চিন্তা ভাবনা আমরা বলতে পারি। দেখেন এখানে যে চীন, রাশিয়া, ইরান, এরা কিন্তু বহু বছর ধরে আমেরিকার হস্তক্ষেপ নীতির বিরোধিতা করে আছে। তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য যেন আজকে বোঝা যাচ্ছে যে তুলসী গ্যাবার্ডের বক্তব্য কিন্তু তাদের সেই আন্তর্জাতিক স্বীকৃতি। বিশেষ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ্যে কিন্তু বলেছে আমেরিকা অবশেষে শিখছে গণতন্ত্র বন্দুকে নলে মুখে চাপিয়ে দেওয়া যায় না। অন্যদিকে চীন বলছে শক্তির পরিবর্তে কূটনীতি হবে ভবিষ্যতের ভাষা। অর্থাৎ আমেরিকার নীতিগত পরিবর্তন এখন বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যের নতুন সমীকরণ তৈরি করছে। তার মানে আমরা একটা নতুন বিশ্ব কিন্তু দেখতে যাচ্ছি। যদি সত্যিকার অর্থেই আমেরিকার এই বোধোদয় হয়, ট্রাম্প এবং এই তুলসী গ্যাবার্ডের মাধ্যমে যদি এই বোধোদয় তৈরি হয়, তাহলে অবশ্যই আমরা সামনে শান্তিপূর্ণ একটা ভবিষ্যৎ বিশ্ব দেখবো বলে আমরা মনে করি। মানামা ডায়লগে গ্যাবার্ডের বক্তব্য এসেছে এমন এক সময় আমরা যেটা পাচ্ছি যখন মধ্যপ্রাচ্য এখন কিন্তু মধ্যপ্রাচ্য অস্থিতিশীল, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতময়, ইরানের যুদ্ধ, ইরানের পরমাণু ইস্যু, এসবের মাঝে যুক্তরাষ্ট্রের এই যে পুরনো ভূমিকা থেকে সরে আসার যে ইঙ্গিত দিচ্ছে, এটা কি আসলে বাস্তবে হবে নাকি আসলে তারা আবার ফেরত যাবে, সেটা কিন্তু এখন সময়ের ব্যাপার। সেটা আমাদেরকে দেখতে হবে যে কি হচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতি বড় প্রভাব ফেলতে পারে। আগে যেখানে দেশগুলো আমেরিকার আশ্রয়ে নীতি নির্ধারণ করতো, এখন তারা নতুন কৌশল বা জোটের দিকে কিন্তু যাবে। সেক্ষেত্রে যেমন চীন মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডোর, রাশিয়া ইরান সামরিক চুক্তি, এই ধরনের কিন্তু নানান ধরনের গ্রুপ তৈরি হচ্ছে। গ্যাবার্ডের ঘোষণায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটা, আমাদের দেশের জন্য বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বার্তা আছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব দেশই কখনো কখনো কিন্তু এই দেশগুলোতে ভূরাজনৈতিক স্বার্থের অংশ হিসাবে মার্কিনরা কাজ করছে। এখন যখন আমেরিকা এই রেজিম চেঞ্জের নীতি ত্যাগ করছে, এই অঞ্চলটি তখন হতে পারে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির সুযোগ। বাংলাদেশের মতো দেশ, আমাদের যারা উন্নয়নশীল পররাষ্ট্রনীতি পছন্দ করে, বন্ধুত্বের পররাষ্ট্র নীতি গ্রহণ করে, তাদের জন্য এটা আমি মনে করি খুবই ভালো হতে পারে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ইউনূসের জন্য এটা একটা কিন্তু কড়া বার্তা। তবে চ্যালেঞ্জ আছে, কারণ শক্তির ভারসাম্যের এই পরিবর্তন শুধু নতুন ব্লকের প্রতিযোগিতা তৈরি করবে, সেখানে সিদ্ধান্ত নিতে হবে খুব সতর্কভাবে। গ্যাবার্ডের বক্তব্য গণমাধ্যমে কিন্তু ব্যাপকভাবে এখন আলোচনা চলছে। সিএনএন থেকে আল জাজিরা সবাই বলছে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির একটি দিক পরিবর্তনের সূচনা কেবল। কিন্তু প্রশ্ন থাকে, এটি কি শুধু রাজনৈতিক বার্তা নাকি বাস্তবে আমেরিকার নীতি সত্যিই বদলেছে? কারণ ইতিহাস বলে কিন্তু ওয়াশিংটনের মুখের কথা আর মাঠের কাজ কিন্তু এক না। এটা আমরা বরাবরই দেখি যে ওয়াশিংটনের মুখের কথা এবং মাঠের কাজ এক না। 2008 সালে যেমন ওবামা বলেছিল নো মোর ওয়ার্স, কিন্তু তারপরে লিবিয়া কিন্তু ধ্বংস হয়ে গেল। তাহলে এবার কি সত্যি পরিবর্তন আসছে? সন্দেহ থাকে, তবুও ভরসা করতে হবে বা হোপ তো থাকতেই হবে। অনেক বিশ্লেষণ বলতে চেষ্টা করছেন যে গ্যাবার্ডের এই বক্তব্য হয়তো বাইডেন প্রশাসনের ভবিষ্যৎ নীতির একটা ঝলক মাত্র, কিন্তু মার্কিন সামরিক শিল্প জটিলতা বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে কমপ্লেক্স এখনো কিন্তু সেই পুরনো মানসিকতা। দ্যাট মিনস মার্কিন যে সামরিক শিল্প আছে সেই শিল্পটা কিন্তু বিশ্বের অন্যতম বড় শিল্প। তাদের প্রধান ইনকামের যে জায়গাটা সেটাই কিন্তু এই মার্কিন সামরিক শিল্পটা। তো তারা আসলে পৃথিবীতে যুদ্ধটা লাগাচ্ছে কিন্তু অন্যতম কারণ তাদের ব্যবসাটার জন্য। তো সেইটা যদি আসলে তারা ধরে না রাখতে পারে, যদি যুদ্ধ না হয়, তাহলে ব্যবসা হবে কিনা, আদৌ তারা এটাতে থাকতে পারবে কিনা, এটা নিয়ে এই জন্যই সন্দেহ প্রকাশ করা হয়। আমরা মনে করি তুলসী গ্যাবার্ডের বক্তব্য হয়তো ইতিহাসে স্থান পাবে এমন এক সময়ের ঘোষণা রূপে যখন যুক্তরাষ্ট্র প্রথমবার স্বীকার করলো আমরা ভুল করেছিলাম। বিশ্ব রাজনীতি এখন দাঁড়িয়ে আছে একটা নতুন মোড়ে, যেখানে অস্ত্র নয় সংলাপই হতে পারে শান্তির একমাত্র পথ। গণতন্ত্র চাপিয়ে নয়, বরং জনগণের ইচ্ছা থেকে জন্ম নিতে হবে। আমেরিকা কি সেই পথ বেছে নিবে নাকি আবারও একই চক্রে ফিরে যাবে? এটাই এখন বিশ্বের সবচেয়ে বড় কিন্তু প্রশ্ন। এখন সবচেয়ে বড় যে জিনিসটা এখানে আসছে, বাংলাদেশের জন্য কি আসছে? বাংলাদেশের জন্য ইউনূসের জন্য আসছে। কেন দুঃসংবাদ আসছে দর্শক, আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই রেজিম চেঞ্জ করার যে নীতি থেকে সরে আসছে, এর মাধ্যমে আমরা কিন্তু বিশ্বে নতুন একটা ধারা পাবো। এবং ইউনূস যে অপরাধ করেছে সেই অপরাধের বিরুদ্ধে, এবং আপনি দেখেছেন ট্রাম্প কিন্তু তার অপরাধগুলো যে টাকার বিনিময়ে যে রেজিম চেঞ্জ হয়েছে ইউএনএসএইডির যে ফান্ডের মাধ্যমে, সেটা কিন্তু উনি প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন। সেটা আমরা মাঝখানে যে ধারাটা দেখলাম যে ট্রাম্প আসলে কথা মুখে বলেছে, কিন্তু তাদের পররাষ্ট্র নীতিতে কিন্তু সেই ধারাটা অব্যাহত রয়েছে। ইউনূস কিন্তু খুশি মনে ছিল।
তবে তার এই বক্তব্য এবং আমরা সম্প্রতি ভারতের সাথে আমেরিকার যে প্রতিরক্ষা চুক্তি, এই দুইটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমি মনে করব যে ইউনূসের সময় শেষের দিকে এবং ইউনূসকে এখান থেকে যেতেই হবে। কারণ বাংলাদেশে যে হত্যা, নির্যাতন, মানুষের উপরে নির্যাতন এবং গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলা, মানুষের নিরাপত্তাহীনতা, সমস্ত কিছু মিলে সারা বাংলাদেশের মানুষ আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা প্রত্যেকেই বলতে বাধ্য হচ্ছে যে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, এবং এর মাধ্যমে ইউনূসের পতন অতি দ্রুত হবে। এই দেশ আবার শান্তির পথে ফিরবে, মুক্তিযুদ্ধের পক্ষে ফিরবে এবং স্বাভাবিক দেশে ফিরবে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের পরবর্তী এপিসোডও থাকবে।